নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ইন্ডিয়ান পলিটি লুসেন জিকে থেকে আলোচনা করছিলাম। আর এর 17th লেকচার অর্থাৎ 17তম লেকচার থেকে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, আমাদের কনস্টিটিউশন কীভাবে তৈরি করা হয়েছিল সেসব নিয়ে ডিটেলসে আলোচনা করছি। এবার আমরা মৌলিক কর্তব্য, যেটা আমাদের আর্টিকেল 51 এর মধ্যে রয়েছে। কেন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট। আমাদের কনস্টিটিউশন যখন গ্রহণ করা হয়েছিল এবং তারপরে যখন কার্যকর হয় তখন তাতে 395টি ধারা ছিল, 22টি পার্ট ছিল এবং 8টি শিডিউল ছিল। কিন্তু 1976 সালের 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে যোগ করা হয়। তার কারণ আমাদের কনস্টিটিউশন যখন কার্যকর হয় তখন আমাদের কোনো রকম ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়নি। তো এই নিয়ে আমরা ডিটেলসে জানবো। চলুন শুরু করা যাক ভিডিওটা। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্স সমস্ত রকমের ভিডিও পাবেন এবং আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। আর দুটো চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স থেকে দিয়ে দেবো। আর এই আমার ব্লগ চ্যানেল অবশ্যই ঘুরে আসবেন। যারা WBCS, UPSC এবং স্টেট লেভেলের এক্সামিনেশন দেবেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আমি আপাতত একটু টাইম পাচ্ছি না, তো আবার কিন্তু নেক্সট উইক থেকে ব্লগ পোস্ট করা শুরু করে দেবো। তো নেক্সট চলুন। তো আমাদের এই যে কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো আছে সেগুলো জানার আগে এই সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের দিয়ে দিই, কারণ তথ্যগুলো না জানলে আপনারা বুঝতে পারবেন না ফান্ডামেন্টাল ডিউটি এর গুরুত্ব কতটা, এবং এর থেকে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট আপনাদের মিস হয়ে যাবে। তো আমি একটু আগেই বললাম, আমাদের কনস্টিটিউশন যখন গ্রহণ করা হয় এবং কার্যকর করা হয় তখন আমাদের 395টি ধারা, 22টা পার্ট এবং 8টা শিডিউল ছিল বা স্কেডিউল ছিল। তো এই 395টি ধারার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে কিন্তু রাখা হয়নি। অর্থাৎ আমাদের যে মৌলিক কর্তব্য একজন মানুষের এবং একজন ভারতীয় হিসেবে যে মৌলিক কর্তব্য আমাদের, সেগুলোর কথা আমাদের কনস্টিটিউশনে বলা হয়নি। তো 1976 সালে সেই জন্যে 1976 সালে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যে ফান্ডামেন্টাল ডিউটির কথা কিন্তু বলা হয়। ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয় এবং ফান্ডামেন্টাল ডিউটিকে আমাদের কনস্টিটিউশনে যোগ করা হয় কোথায়? আর্টিকেল 51 এর মধ্যে। কেন অ্যামেন্ডমেন্ট? সেই জন্যে। তো প্রথমে যখন ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে যোগ করা হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি আমাদের ছিল 10টি। আমাদের 10টি ফান্ডামেন্টাল ডিউটি ছিল, কিন্তু বর্তমানে আমাদের 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে। 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে, অর্থাৎ 11তম ফান্ডামেন্টাল ডিউটি কবে যোগ করা হয়? 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002 সালে। আর এটা কি ফান্ডামেন্টাল ডিউটি ছিল সেটা আমরা পরে জানবো, যখন ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে আলোচনা করব, মানে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তখন জানবো। তার আগে একটু বলে দিই ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে প্রধান যে পার্থক্যটা। ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, এটা কিন্তু জাস্টিয়েবল, কিন্তু মৌলিক কর্তব্য জাস্টিয়েবল নয়। মৌলিক অধিকার যদি লঙ্ঘন করা হয় তাহলে আপনি রিট জারি করতে পারেন। আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে আপনারা রিট জারি করতে পারেন। কিন্তু আপনার ফান্ডামেন্টাল যে ডিউটি সেটা যদি ভায়োলেন্ট হয় তাহলে কিন্তু আপনি সুপ্রিম কোর্ট বা কোনো কোর্টের কাছেই যেতে পারবেন না। এগুলো জাস্টিয়েবল নয়। তো আমি আরেকবার বলে দিচ্ছি, বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল যে ডিউটি আছে টোটাল 11টি রয়েছে, কিন্তু আমাদের কনস্টিটিউশনে যখন এটি গ্রহণ করা হয়েছিল তখন আমাদের 10টি ফান্ডামেন্টাল ডিউটি ছিল। এবার আমরা ধীরে ধীরে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে চলে যাব, এক এক করে দেখে নেবো যে কী কী আমাদের ফান্ডামেন্টাল ডিউটি বলা হয়েছে, যে আমাদের মৌলিক কর্তব্য কী। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, একজন প্রপার এডুকেটেড শুধুমাত্র ডিগ্রিধারী হলে হবে না, সে পিএইচডি হোল্ডার হতে পারে, কিন্তু একজন প্রপার এডুকেটেড সেই যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিকে রেসপেক্ট করবে, আমাদের কনস্টিটিউশনকে রেসপেক্ট করবে, আমাদের কনস্টিটিউশনের প্রতিটি পয়েন্টকে গুরুত্ব দেবে, সে অবশ্যই ক্রিটিসাইজ করবে। কনস্টিটিউশনকে ক্রিটিসাইজ করা মানে কিন্তু এটা নয় যে কনস্টিটিউশনকে সে অমান্য করছে। কনস্টিটিউশনকে ক্রিটিসাইজ করা মানে কনস্টিটিউশনের এই পোর্শনটা আরেকটু ভালো হতে হবে। যেমন ধরুন আমিও কনস্টিটিউশনের কিছু অংশ ক্রিটিসাইজ করি। যেমন ধরুন আমাদের যে ইলেকশন সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে বলা রয়েছে, এটা আরও একটু স্বচ্ছ হওয়া উচিত ছিল, আরও ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল, তাহলে বর্তমানে কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হতো না। তো এই রকম ব্যাপারকে আপনারা ক্রিটিসাইজ করতেই পারেন, যাতে ভবিষ্যতে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার মাধ্যমে আমাদের কনস্টিটিউশনকে আরও বেশি স্বচ্ছ করা যেতে পারে। কিন্তু কনস্টিটিউশন অমান্য করা মানে আপনি
কারোর অধিকার ভায়োলেন্ট করছেন, আপনি আমাদের ফান্ডামেন্টাল যে ডিউটিগুলো আছে সেগুলো পালন করছেন না, এগুলো আমার মতে কনস্টিটিউশনকে অমান্য করা। কিন্তু মৌলিক কর্তব্য যেহেতু নন জাস্টিসেবল, সেহেতু আমি আপনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো রকম কেস করতে পারবো না। তো এটাই একটু বড় ফ্যাক্ট। কিন্তু একজন আদর্শ মানুষ হিসেবে আপনার কিন্তু কর্তব্য হয়ে যায় মৌলিক কর্তব্যগুলোকে পালন করা। তো চলুন মৌলিক কর্তব্যগুলোকে যে আমাদের পালন করতে হবে, কী কী মৌলিক কর্তব্য রয়েছে আমি এখানে পরপর পড়ছি না, আমি যতটা সম্ভব আমার যতদূর মনে আছে সেইভাবে পরপর বলে যাচ্ছি। তো 1 নম্বর, আমাদের 1 নম্বরে কী করা উচিত? সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এটা কিন্তু আপনাদের প্রথম কাজ হবে। আচ্ছা, এখানে পরপরই দেওয়া রয়েছে, এখানে পরপরই বলছি। 1 নম্বর দেখুন, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস। তো আমাদের কনস্টিটিউশনকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে, সংবিধানের আদর্শকে শ্রদ্ধা জানাতে হবে, সংবিধানের যে প্রতিষ্ঠান সেগুলোকে শ্রদ্ধা জানাতে হবে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এদেরকে অপমান করা যাবে না, সেটা আপনি নিজেই ছোট হয়ে যাবেন। মুভি হলে কি হয় দেখা যায়, একটা অ্যাড দিত প্রায়শই, যে মুভি হলে যখন শুরু হয় মুভিটা, তার আগে কিন্তু কনস্টিটিউশনে আমাদের তার আগে কিন্তু ন্যাশনাল অ্যানথেম শুরু হয়। তো তখন আমাদের প্রত্যেকের উঠে দাঁড়ানো উচিত, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনকে শ্রদ্ধা করা, আমাদের ন্যাশনাল অ্যানথেমকে শ্রদ্ধা করা। তো এগুলো কিন্তু অবশ্যই করা উচিত। নেক্সট যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে সেটা হলো, যে সকল মহান আদর্শ বা যে সকল ব্যক্তি বা বিপ্লবী দেশের জন্য অনুপ্রাণিত করেছিল, জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, দেশের জন্য নিজেদের প্রাণ দিয়েছিল, দেশের জন্য নিজেরা স্যাক্রিফাইস করেছিল নিজেদের লাইফকে, তাদেরকে কিন্তু পোষণ এবং অনুসরণ করতে হবে। দেখুন নেক্সট পয়েন্ট সেটাই। 3 নম্বর রয়েছে ভারতের সার্বভৌমত্ব, অর্থাৎ ভারত যে সোভরেন, এবং ঐক্য সংহতিকে সমর্থন করতে হবে এবং তার সংরক্ষণ করতে হবে। এর অর্থ কিন্তু এটা নয় যে আমরা ঐক্য বলতে শুধুমাত্র একটা জাতিকে বোঝাচ্ছি। এখানে ঐক্য বলতে অবশ্যই সেকুলারিজমও এর মধ্যে পড়ে যায়, অর্থাৎ হিন্দু মুসলিম সবাইকে এক নজরে দেখতে হবে, কাউকে কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করলে হবে না। তো টু আপহোল্ড দ্য প্রোটেক্ট দ্য সোভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, আমাদের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন এবং রক্ষা করতে হবে। 4 নম্বর বলছে দেখুন, to defend the country and render national service when called upon to do so. যখন দেশের রক্ষার্থে আপনার ডাক পড়বে, আপনাকে কিন্তু দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তবে আমাদের জনসংখ্যা এত, এটা বলা হয়েছে দেখুন আমেরিকার কান্ট্রিগুলো, আমেরিকা বা এই টাইপের অনেক কান্ট্রি আছে যেখানে আপনাদের বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং করতে হয়। 1 বছর বা 2 বছর তাদের স্কুল এডুকেশন বা কলেজ এডুকেশনের পরে তাদেরকে কিন্তু মিলিটারি ট্রেনিংয়ে যেতে হয়। ভারতের এখানে হয় না, কারণ ভারতের জনসংখ্যা এত বেশি, চাকরি নেওয়ার লোক নেই, মানে চাকরি করবে সে ভ্যাকান্সি নেই। তো সেই জন্যে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের এটা করার দরকার হয় না, কিন্তু ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু ওগুলো করতে হয়। 5 নম্বর কি বলছে দেখুন, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির প্রতি মর্যাদা পোষণ করতে হবে, এবং নারী জাতির মর্যাদা যদি হানি হয় সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে, এবং নারী জাতির মর্যাদা হানিকর এমন কোনো প্রথা যদি থাকে সেটাকেও বর্জন করতে হবে। এই 5 নম্বর পয়েন্টে বলছে, অর্থাৎ আপনাদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে হবে, ভাষাগতভাবে যে বিচ্ছেদ, আমাকে একজন কমেন্ট করেছিল, সম্ভবত ত্রিপুরা কিংবা আসাম, আমি জাস্ট মনে করতে পারছি না, আসাম থেকে আমাকে একজন কমেন্ট করেছিল, যে কমেন্ট করে আমাকে বলল যে আপনারা বাঙালিরা সবসময় স্বার্থপর হন। তো এই জাতীয় কমেন্ট থেকে দূরে থাকুন। এই জাতীয় কমেন্ট থেকে দূরে থাকুন বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই রকম ভাষাগত, শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের মধ্যে সম্প্রীতি আনতে হবে, এবং মিশ্র সংস্কৃতি কিন্তু একটা ডাইভার্সিটিকে ইন্ডিকেট করে, আর সেটা আমাদের বজায় রাখতে হবে। আমি সবসময় বলি ভারত মহান কেন, কারণ ভারত একটি ডাইভার্স কান্ট্রি। ভারতের মধ্যে ডাইভার্সিটি আছে, যতদিন এটা থাকবে ততদিনই কিন্তু ভারত মহান থাকবে। যবে আমাদের মধ্যে বৈচিত্র্যতা নষ্ট হয়ে যাবে তবে কিন্তু ভারতের মহানতাও নষ্ট হয়ে যাবে।
এটা আমাদের দায়িত্ব, আমাদের এটাকে রক্ষা করা। নেক্সট রয়েছে দেখুন, টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার। তো দেখুন তাজমহল, তারপরে কুতুব মিনার, এই যে আমাদের হেরিটেজগুলো রয়েছে, যে হেরিটেজ সাইটগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে, অর্থাৎ আমাদের মিশ্র সংস্কৃতিকে কিন্তু রক্ষা করতে হবে, আমাদের কালচারকেও রক্ষা করতে হবে। আমরা মডার্ন হয়ে যাচ্ছি দিন দিন, কিন্তু আমরা আদৌ মডার্নিটির মানে জানি না। মডার্নিটি কী? মডার্নিটি মানে ছেঁড়া প্যান্ট পরা, ওটা মডার্নিটি নয়। মডার্নিটি হচ্ছে একটা নতুন চিন্তাধারা, একটা নতুন চিন্তাধারা। এক সোশিওলজিতে এটা মডার্নিটি নিয়ে একটা ডিটেলড মানে চ্যাপ্টার রয়েছে। আমি চেষ্টা করবো একদিন মডার্নিটি নিয়ে লেকচার তৈরি করার, কিন্তু টাইম পাই না। তো মডার্নিটি কি? একটা চিন্তাধারা যেটা সমস্ত প্রাচীন চিন্তাধারার ঊর্ধ্বে উঠবে। প্রাচীন চিন্তাধারা বলতে কি? দেখুন, বর্তমানে আমরা একটা চিন্তাধারায় বিশ্বাস করছি। এখন এই পজিশনে দাঁড়িয়ে কেউ যদি আরও ভবিষ্যতের, আরও অদূরের চিন্তাধারা করতে থাকে, তার মধ্যে যদি অদূরের চিন্তাধারা দেখা যায়, তখন তাকে বলা হবে মডার্ন ব্যক্তি। মডার্ন মানে কিন্তু কাপড় জামায় মডার্ন নয়, সাজ সরঞ্জামে মডার্ন নয়। মডার্নিটি কথার অর্থ হলো একটা আলাদা থিঙ্কিং, একটা আলাদা ভাবনা, দেশের জন্য ভাবনা, এবং আমাদের দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এবং একটা আধুনিক চিন্তাধারা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি মডার্নিটি টাইপের। দেখুন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের জন্য অনেক চেষ্টা করেছিলেন। তো তখনকার সময় দাঁড়িয়ে প্রত্যেকটা হিন্দু সমাজের প্রত্যেকটা ব্যক্তি ভাবতো যে সতীদাহ প্রথা ভালো, আমাদের পক্ষে ভালো সতীদাহ প্রথা, কারণ তারা নিজেদের স্বার্থকে রক্ষা করতে পারবে, স্পেশালি ব্রাহ্মণ সম্প্রদায় নিজেদের স্বার্থকে রক্ষা করতে পারবে। তো রাজা রামমোহন রায় সেই সময় দাঁড়িয়ে, সেই সমাজের মাঝখানে দাঁড়িয়ে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিলেন। তো রাজা রামমোহন রায় ওই যে ভাবনা, ওটাই হচ্ছে মডার্নিটি, ওটাই মডার্নিটির সূচনা। তো নেক্সট রয়েছে দেখুন, টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাব সৃষ্টি করতে হবে। নেক্সট কী রয়েছে, পাবলিকের যে প্রপার্টি সেগুলোকে নষ্ট করা যাবে না, পাবলিক প্রপার্টি সেগুলোকে নষ্ট করা যাবে না, এবং জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং হিংসার পথ পরিহার করতে হবে। দেখুন, আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এটা সুভাষচন্দ্রের যেমন দেশ, তেমন কিন্তু গান্ধীজিরও দেশ। তো সেই জন্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ যেমন আমাদের করতে হবে, তেমনি অন্যায়ের প্রতিবাদ আমাদের নন ভায়োলেন্ট পদ্ধতিতে করতে হবে। সবসময় ভায়োলেন্স দিয়ে কোনো কিছু উদ্ধার করা যায় না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা যদি নন ভায়োলেন্ট পদ্ধতিতে প্রোটেস্ট করেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট আপনাকে জেলে ঢোকাতে পারে না। কিন্তু আপনি একটু ভায়োলেন্সের পথ ধরুন, দেখুন গভর্নমেন্ট আপনাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেবে। নেক্সট রয়েছে কি? নেক্সট, সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজের চরম উৎকর্ষের জন্য সচেষ্ট থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল উদ্দেশ্য হোক আর সমষ্টিগত উদ্দেশ্য হোক, সকল ক্ষেত্রে আপনাকে আপনার বেস্ট পারফরমেন্স দিতে হবে। আপনার বেস্ট পারফরমেন্স যখন আপনি দেবেন, তখন এটা ইনডিরেক্টলি দেশের কাজে লাগবে। দেখুন, আপনি ভাবছেন আপনার কোম্পানি, আপনি ক্যাজুয়ালি সেটাকে কাজ করাচ্ছেন। এবার আপনার কোম্পানি যখন ডেভেলপ করবে, তখন তো আপনি একটা মেজর পরিমাণে আয় করছেন, আর সেই আয়টা কিন্তু দেশের জিডিপিতে এফেক্ট ফেলবে, অর্থাৎ দেশের জিডিপি আরও বেশি আমাদের বৃদ্ধি পাবে। তো আপনি কৃষি কাজ করছেন, কৃষিকাজে আপনি যত বেশি উৎপাদন করবেন, সেটা আমাদের জিডিপিতে আরও বেশি ইনক্রিজ করবে, আমাদের জিডিপি আরও বেশি ডেভেলপ করবে। তো এইভাবে কিন্তু নিজের কাজের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে বলা হয়েছে, এবং সেটা ব্যক্তিগত হোক আর সমষ্টিগত হোক, সব দিক থেকেই কিন্তু এই কাজগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে, যাতে আমাদের দেশের উন্নতি হয়। আপনি কাজ করছেন দেশের জন্য। নেক্সট এবং ফাইনাল, যেটা 11তম আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে, যেটা 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়েছিল 2002 সালে। 2002 সালে 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়েছিল, সেটা হলো 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, এটা বাধ্যতামূলকভাবে। আর এটি প্রতিটি পিতামাতা এবং অভিভাবকদের কিন্তু পালনীয় মৌলিক কর্তব্য। 6 থেকে 14 বছর বয়সের কোনো শিশুকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে। তো
এই ছিল টোটাল আমাদের ফান্ডামেন্টাল ডিউটিগুলো। তো ফান্ডামেন্টাল ডিউটিগুলোর মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে একজন ব্যক্তির, একজন নাগরিকের, ভারতীয় নাগরিকের যে মৌলিক কর্তব্য সেগুলোরই কথাই বলা রয়েছে। তো এগুলোকে অবশ্যই পালন করা উচিত একটা আদর্শ নাগরিক হিসেবে, একটা আদর্শ মানুষ হিসেবে, অ্যাজ অ্যান ইন্ডিয়ান আপনাকে অবশ্যই পালন করতে হবে। তো এই ছিল টোটাল আজকে আমাদের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে বলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।